BBC. This is the BBC. There are no programmes on this channel at present. বিবিসি বাংলা এখন সন্ধ্যা 7:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ইরানের সাথে পরমাণু চুক্তি প্রশ্নে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা আলোচনায় বসছেন। আল জাজিরায় প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে। বিষয়টি নিয়ে তারা রাজনৈতিকভাবে লড়াই করবে। আমাদের সর্বক্ষণই আলোচনা হচ্ছে এবং দল অবশ্যই ধরেন দেশের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। দেশের 17 কোটি মানুষ, সব মানুষ তো ওইভাবে সচেতন না এবং দলের সাথেও জড়িত না। সাধারণ মানুষকে তো ভুল বোঝাচ্ছে। আমরা ব্যাখ্যা দিলে আস্তে আস্তে মানুষ জানতে পারবে। আগামী বিজয় দিবসের দিনে দেশের প্রথম মেট্রো রেলের চলাচল শুরু হবে এমন আশার কথা বলছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী। রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর। এইসব কিছুই এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগেই যেমনটা বলছিলাম, ইরানের সাথে 2015 সালে করা পরমাণু চুক্তিটিকে আবার কিভাবে কার্যকর করা যায় তা নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা আজ এক আলোচনায় বসতে যাচ্ছেন। তবে তেহরান সরকার বলছে আগামী সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তারা চুক্তির শর্ত ভঙ্গ শুরু করতে আরও কিছু পদক্ষেপ নেবে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র ওই চুক্তিতে ফিরে আসুক, সেটা তিনি চান, কিন্তু তার আগে ইরানকে শর্ত মেনে চলতে হবে। এ নিয়ে আরও শুনুন সাইয়েদা আক্তারের কাছে। ইরানের সাথে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তিটিকে রক্ষা করার সময়সীমা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইরান তার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা আগামী 1 সপ্তাহের মধ্যে তুলে নেয়ার সময়সীমা বেঁধে দিয়েছে। 2015 সালে করা এই চুক্তির সরকারি নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। প্রেসিডেন্ট ওবামার শাসনামলে করা এই চুক্তিকে তৎকালীন মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সাফল্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে দেখা হতো। এই চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার কথা ছিল, কিন্তু 3 বছর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তির শর্ত ভঙ্গ করতে থাকে। এরপর মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট বাইডেন এখন বলছেন যুক্তরাষ্ট্র আবার চুক্তিতে ফিরে আসবে, কিন্তু বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার বলছেন তিনি হয়তো বেশ দেরি করে ফেলেছেন। মার্কিন পদক্ষেপের জবাবে ইরানের সরকার ধাপে ধাপে চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করেছে এবং পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম পরিশোধন শুরু করেছে। সে কারণে আজকের বৈঠকে খুব বেশি আশা করার মতো কিছু থাকছে না বলে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন। সাইয়েদা আক্তার। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামের প্রতিবেদনটি বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে বলে জানা যাচ্ছে। দলটির অনেক নেতাদের অনেকেই তা স্বীকারও করেছেন। তবে তারা বলছেন তাদের ভাষায় অনেক অসত্য তথ্য দিয়ে এ ধরনের প্রতিবেদন তৈরি ও প্রচারের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে তাদের দল এবং সরকার মনে করছে। সেজন্য তারা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবেও বক্তব্য তুলে ধরবে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ও তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হওয়ার পর থেকেই তা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। বিস্তারিত শুনুন সংবাদদাতা কাদির কল্লোলের কাছে। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই শিরোনামের কারণেই আওয়ামী লীগে বেশি প্রতিক্রিয়া হয়েছে। অন্যদিকে সরকার প্রধানকে ঘিরে শিরোনাম করার পাশাপাশি প্রতিবেদনের বিষয়বস্তু ছিল সেনাপ্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে। ফলে গত 1 ফেব্রুয়ারি প্রতিবেদনটি আল জাজিরায় প্রচার হওয়ার পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রতিবেদনটির ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে, এরপরও আওয়ামী লীগের নেতা কর্মীদের মানুষের কাছে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে দলটির নেতাদের অনেকে বলেছেন। আওয়ামী লীগের
লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সিনিয়র মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, অসত্য তথ্য দিয়ে প্রতিবেদন প্রচার করার পর তা যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে পুরো ঘটনাটি রাজনৈতিক তার ভাই, তার ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তার সাথে আওয়ামী লীগ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান, তাকে এইভাবে জানানো এটা খুবই দুঃখজনক এবং কোনক্রমেই গ্রহণযোগ্য না। এই জন্য আমি বলি এটা উদ্দেশ্য প্রণীতভাবে করা হয়েছে এবং অনেক তথ্যেরই তেমন কোনো ভিত্তি নাই। আমাদের সর্বক্ষণই আলোচনা হচ্ছে এবং দল অবশ্যই ধরেন যেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। দেশের 17 কোটি মানুষ, সব মানুষ তো ওইভাবে সচেতন না এবং দলের সাথেও জড়িত না। দলের কর্মীরা ঠিক, কিন্তু সাধারণ মানুষকে তো বিভ্রান্ত করছে, ভুল বোঝাচ্ছে। আমরা ব্যাখ্যা দিলে আস্তে আস্তে মানুষ জানতে পারবে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরাই বিষয়টিতে দল থেকে একই বার্তা পেয়েছেন। দলটির মধ্যম সারির এবং তৃণমূলেও নেতাকর্মীরা প্রতিবেদনটি প্রচারের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে বর্ণনা করে তাদের বক্তব্য তুলে ধরছেন। কয়েকটি জেলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে দলটির একজন নেত্রী শামীমা হারুন বলেছেন, তাদের বিরোধী রাজনৈতিক শিবির থেকে মাঠ পর্যায়ে পরিস্থিতির সুযোগ নিয়েই নানা বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক রাজনীতিবিদ এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু সাধারণ জনগণ এই বিষয়ে মোটেও মাথা ঘামাচ্ছে না এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব যে সিদ্ধান্তটি নিচ্ছেন, যেভাবে এগোচ্ছেন, সেখানে আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আস্থা আছে এবং আমরা এইভাবে এগোতে চাই। আমরা মনে করি সেটা যে মিথ্যা সেটা প্রমাণ করাই হচ্ছে আমাদের কাজ বলে মনে করি। তবে পরিস্থিতিটা যে অস্বস্তিকর সেটাও আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে স্বীকার করেন। দলটির একজন কেন্দ্রীয় নেত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, তাদের নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে, কিন্তু সেটা সরকার বা আওয়ামী লীগের জন্য বিব্রতকর নয় বলে তিনি মনে করেন। আওয়ামী লীগকে সারা জীবনই একজন প্রতিপক্ষকে ফেস করেই চলতে হয়। আমরা সবসময় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি, কিন্তু আমাদের খুব দুঃখ হয় যখনই বাংলাদেশ এগিয়ে যায় তখনই বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপশক্তি কাজ করে। তো এটার সাথে তো আমরা, এটা নতুন নয়, এটার সাথে তো আমরা পরিচিত। এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কোনোটাই আমার দেশকে যারা ভালোবাসে তারা এটার সাথে সম্পৃক্ত না। তো আমরা এত এই সামান্য বিষয়ে কথা বললো একটা ভুল তথ্য দিয়ে, সেটার জন্য আমরা বিব্রত হয়ে যাব, এটা ভাবি না। কিন্তু লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, প্রতিবেদনটিকে ঘিরে আওয়ামী লীগ বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকারকে বা সরকারের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কোনো সমালোচনামূলক প্রতিবেদন হলেই এটা নিয়ে হইচই হয়, তখনই সরকার বিরোধীরা এটার সুযোগ নিয়ে নানান প্রচার চালায় এবং সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয় যে আমরা প্রত্যাখ্যান করলাম। তো সুতরাং এটা নতুন কিছু না। তবে যেহেতু এবার বিষয়টি সেনা প্রধানকে কেন্দ্র করে মূলত, সুতরাং এটা একটু অন্য মাত্রা পেয়েছে এবং শুরু থেকেই আমার মনে হয়েছে যে সরকারের পক্ষের লোকেরা অতি প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আওয়ামী লীগ দলের নেতারা আমার মনে হয়েছে যে সেনা প্রধানের ব্যাপারটাতে বিব্রত চাইতেও বেশি। তবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, আল জাজিরার এই প্রতিবেদন তৈরির পেছনে জড়িতদেরও চিহ্নিত করে তাদের রাজনৈতিক পরিচয়ও তারা উন্মোচন করার চেষ্টা করবেন। শুনছিলেন কাদির কল্লোলের প্রতিবেদন ঢাকা থেকে। আপনি কি শর্টওয়েভ রেডিওতে বিবিসির ইংরেজি অনুষ্ঠান শোনেন? অনুষ্ঠান কি পরিষ্কার শুনতে পান? যদি না পান তাহলে সমস্যাটা একটু বুঝিয়ে বলবেন। এখানে কি অন্য একটি স্টেশনে অনুষ্ঠান চলে আসছিল, নাকি যান্ত্রিক কোনো গোলযোগের শব্দ শোনা যাচ্ছিল? আপনি কোন এলাকা থেকে শুনছেন, কয়টার সময় এবং শর্টওয়েভের কোন তরঙ্গে শুনছিলেন? এসব জানিয়ে আমাদের কাছে এই ঠিকানায় লিখুন, worldservice.letters@bbc.co.uk। আবার বলছি, শর্টওয়েভে বিবিসির ইংরেজি অনুষ্ঠান শুনতে কোনো অসুবিধা হলে বিস্তারিত জানিয়ে এই ঠিকানায় লিখুন, worldservice.letters@bbc.co.uk। আগামী বিজয় দিবসের দিনে দেশের প্রথম মেট্রো রেলের চলাচল শুরু হবে বাংলাদেশ সরকারের এমন একটা আশার কথা বলছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই ব্যাপারে এই মুহূর্তে নিশ্চয়তা পাওয়া যাবে না বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। মিস্টার মান্নান গতকালই ঢাকার উত্তরায় মেট্রো রেলের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। পরিকল্পনা অনুযায়ী 2022 সালের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পুরো লাইনই চালু হওয়ার কথা। পরিকল্পনা মন্ত্রী মিস্টার মান্নান আমাকে বলছিলেন, বিজয় দিবসের দিনে এই রেল চালু হওয়ার একটি বিশেষ ব্যঞ্জনা রয়েছে। আমাদের অভিলাষ, আমাদের ইচ্ছা,
আমাদের আশা, আমরা চাই এমআরটি কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনুরোধ করবো যেন আমরা 16 ডিসেম্বরের প্রথম সেকশনটা আগারগাঁও পর্যন্ত বোধহয় নোটিশ স্টেশন না কোটি খুলবে, খোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা চেষ্টা করবেন জান প্রাণ দিয়ে, কিন্তু কথা দেওয়ার মতো অবস্থা তাদের এই মুহূর্তে নয়, এইটা মনে রাখা দরকার। মিস্টার মান্নান, তাহলে এই মেট্রো রেলের যে স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম সেটা কবে থেকে শুরু হবে? বাণিজ্যিক স্বাভাবিক কার্যক্রম ফাইনালি 22 সালের ডিসেম্বরের মধ্যে 19 MRT6 যেটা কাজ করছে বর্তমান প্রকল্প সেটা শেষ করবেন বলে এমডি সাহেব আমাদেরকে বলেছেন। শুধু এটি বলেন নাই, তিনি বলছেন যে দুটা মাত্রা থাকে, সময়ের মাত্রা আর অর্থের মাত্রা, যেটাতে আমরা রাজনীতি লোকেরা আগ্রহী। উভয় ক্ষেত্রেই আমাদের এমডি সাহেব আমাদেরকে বলেছেন যে তার আস্থা আছে যে উভয় ক্ষেত্রেই তিনি সাশ্রয় করবেন। তার মানে সময়ের আগেই শেষ করবেন, টাকারও যে পরিমাণ আমরা ইয়ারমার্ক করা আছে তার থেকে তিনি কম ব্যয় করবেন। তো এটা একটা বিশাল ভালো সংবাদ আমাদের জন্য। আর পুরো মাত্রায় হোল প্রজেক্ট শেষ হতে হতে তো আমাদেরকে আরো অনেকদিন ওয়েট করতে হবে। এটা মাত্র প্রাথমিক অংশটা আমরা করছি। উত্তর থেকে আমরা বাংলাদেশ ব্যাংক হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত যাব। এই কাজটা দ্রুত গতিতে চলছে, প্রায় 70-80 কাজ হয়ে গেছে বলে আমাকে মোটা দাগে তিনি বলেছেন। আমি তাকে যেটা বলেছি আমার নিজের পক্ষ থেকে বারবার বলেছি, নাগরিক হিসাবে, মন্ত্রী হিসাবে, সরকারের অংশ হিসাবে, যে আমরা দেশবাসীকে আপনারা কষ্ট করে, যেহেতু কোভিড আমাদেরকে পিছিয়ে দিয়েছে, নইলে হয়তো বলতে হতো আমরা বাইক স্ট্যান্ড আগারগাঁও পর্যন্ত হয়তো নিয়ে আসতে পারতাম। এখন আমরা উই আর কামিং ব্যাক টু ফুল ওয়ার্ক। আমরা চাচ্ছি, আমরা অনুরোধ করেছি যাতে বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা আগারগাঁও পর্যন্ত আমরা জনগণের জন্য পুরোপুরি বাণিজ্যিক ব্যবহারের জন্য খুলে দিতে পারবো। তো সার্বিকভাবে মিস্টার মান্নান, আপনি যেহেতু পরিকল্পনা মন্ত্রী, আপনি জানবেন যে সার্বিকভাবে এই প্রকল্পের আসলে কাজ কত শতাংশ শেষ হয়েছে আর কতটুকু বাকি আছে? প্রায় মোটা দাগে 60 থেকে 70 একটি সেকশন, শুধু কয়েকটি লাইন এখানে আছে, এমআরটি 1, 2, 3, 5, 6, ওগুলো টেকনিক্যাল ব্যাপার, আমি সাধারণ মানুষ অত বিস্তারিত বলতে পারবো না। কালকে যেটা আমি দেখলাম এমআরটি 6 যেটা বললাম, উত্তর ডিপো থেকে শুরু করে দিয়াবাড়ি এক জায়গা আছে যেখানে সব ডিপোটা স্টার্টিং, ওখান থেকে শুরু করে বাংলাদেশ, আপনি জানেন যে আমাদের সংসদ হয়ে ফার্মগেট হয়ে এদিকে হয়ে আপনি দেখছেন কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক যাওয়ার কথা ছিল শেষ হওয়ার, এটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিব বলছেন যে বাংলাদেশ ব্যাংক একটু আগিয়ে 1-1.5 কিলোমিটার গেলে আমরা কমলাপুর স্টেশন, আমাদের আরেকটি হাব যেখানে জনগণের ট্রানজিট হয় লক্ষ লক্ষ মানুষের, ওটাকে মিলিয়ে দেওয়ার জন্য ওর জন্য নতুন করে ওই অংশ ইনক্লুড করা হয়েছে। সার্বিকভাবে এই পুরা জিনিসটা 22 ডিসেম্বরে শেষ করবেন বলে আমাকে এমডি সাহেব বলেছেন। তো আমার যেটা বিশেষ করে আগ্রহ ছিল যে প্রথম সেকশনটা আগারগাঁও পর্যন্ত, এটা কারণটা কি? কারণটা যে কিছুটা লাঘব হলো মূল চাপটা জনগণের উপরে, আর দ্বিতীয় মনস্তাত্ত্বিক আমাদের যেমন পদ্মা সেতু যদিও আমরা পুরোপুরি এখনো ব্যবহার করছি না, আর মানুষ খুব খুশি হয়েছেন যে আমরা ফিজিক্যাল ওয়ার্ক শেষ করতে পেরেছি, মানে একটা বড় ধরনের অর্জন হতে যাচ্ছে আর কি। এই একটা মনস্তাত্ত্বিক ভাবের প্রশ্ন আছে, মানুষ চায়, সাধারণ মানুষ আনন্দ বোধ করে, ওইটাই আমাদের উদ্দেশ্য। এই মেট্রো রেলের যে ভাড়া কি হারে হবে সেই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত এখনো হচ্ছে? ভাড়া তো আমরা ঠিক করতে পারবো না, এই কর্তৃপক্ষ ঠিক করবে না। এইটার জন্য সরকার ইতিমধ্যে একটি কমিটি করেছেন, তৃতীয় পক্ষ, ওইটা ওখানে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এই বিভিন্ন সেকশনের লোকদেরকে নিয়ে একটি কমিটি, ওয়ার্কিং কমিটি কাজ করছে। ভাড়াটা সাশ্রয়ী হবে, তবে কষ্টটা রিকভার করতে হবে, তুলতে হবে। সুতরাং এখানে আমরা কোনো লাভের জন্য এটা করছি না, উই আর নট ইন বিজনেস, কিন্তু মানে খরচটা আপনারা উঠিয়ে আনতে চান না, লং টার্ম লস তো আমরা নিতে পারবো না। সুতরাং ভাড়াটা ওইভাবে নির্ধারণ করা হবে যাতে করে এটা কম্পিটিটিভ হয় অন্যান্য সমমানীয় যানবাহনের সঙ্গে তুলনা করলে, এবং আমাদের নিম্ন আয়ের মানুষরা যাতে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে। আমি কথা বলছিলাম বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের সঙ্গে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মানসী বড়ুয়ার কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু 1 বছর কমেছে বলে সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে। 2020 সালের প্রথম 6 মাসে গড় আয়ু যা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা সবচেয়ে কমেছে বলে সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের উপাত্ত বলছে। এতে দেখা যাচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠীর গড় আয়ু কমেছে সবচেয়ে বেশি,
কৃষ্ণাঙ্গদের কমেছে প্রায় ৩ বছর আর হিস্প্যানিক জনগোষ্ঠীর কমেছে ২ বছর। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ চলার মাঝেই রাজধানী নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করেছে। সে দেশের সবচাইতে বড় শহর ইয়াঙ্গনেও বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে এবং সড়কে গাড়ি ফেলে রেখে যানজট তৈরি করেছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে অস্ট্রেলিয়ায় তারা নিউজ ফিড বন্ধ করে দেওয়ার পর জরুরি বিভাগের পাতাগুলি আবার ফিরিয়ে আনছে। নিউজ ফিড বন্ধ করার জন্য সম্পর্কিত অন্যান্য পরিষেবাও বন্ধ হয়ে গেলে এ নিয়ে ফেসবুকের বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়। স্বাস্থ্য, আবহাওয়া এবং দমকল বাহিনীর পাতাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য ফেসবুক অস্ট্রেলিয়ার সরকারের সমালোচনা করে বলেছে, প্রযুক্তি কোম্পানিগুলোকে খবর প্রকাশের জন্য অর্থ দিতে হবে বলে যে খসড়া আইন তৈরি হয়েছে তাতে খবরের পরিষ্কার সংজ্ঞা দেওয়া হয়নি। বিশ্ব খাদ্য সংস্থা WFP বলছে, সিরিয়া থেকে উদ্বেগজনক তথ্যে জানা যাচ্ছে সেদেশে নিরন্ন মানুষের সংখ্যা বেড়েছে। 1,20,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনগোষ্ঠীর 60%, তাদের ঘরে যথেষ্ট খাবার নেই। ভারতে নভেম্বর থেকে বিক্ষোভরত কৃষকরা কৃষি সংস্কার নিয়ে সরকারের পরিকল্পনার প্রতিবাদে দেশব্যাপী তাদের সর্বসাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রেল স্টেশনগুলোতে রেল লাইনের ওপর বসে শত শত কৃষক শান্তিপূর্ণভাবে 4 ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করলে বিশেষ করে উত্তর ভারতে ট্রেন চলাচল ব্যাহত হয়। টোকিও অলিম্পিক্সের দায়িত্বপ্রাপ্ত নতুন কর্মকর্তা সাবেক অলিম্পিক্স মন্ত্রী সেইকো হাশিমোতো আস্থা পুনরুদ্ধারের অঙ্গীকার করে বলেছেন, অলিম্পিক গেমসের নির্বাহী বোর্ডে নারীর সংখ্যা তিনি বাড়াবেন। নারীর প্রতি বৈষম্য নিয়ে এক কেলেঙ্কারির জেরে তার পূর্বসূরি তার পদ থেকে সরে যেতে বাধ্য হন। খবর শুনছিলেন মানসী বড়ুয়ার কাছে। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। এক মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডারে নাম লেখালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল্য 2 কোটি রুপি থাকলেও কলকাতা আর কিংস 11 পাঞ্জাবের নিলাম দরে 3,20,00,000 রুপিতে কলকাতা সাকিবকে নিজেদের দলে ভেড়ায়। এদিকে 2 মৌসুম পর বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান আবারও আইপিএলে নাম লিখিয়েছেন। ভিত্তিমূল্য 1 কোটি রুপি নিলামে উঠানো হয়েছিল এই পেসারকে, আর তাকে সেই দামি দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এদিকে নিউজিল্যান্ড সফরের আগে কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম, সৌম্য, তাসকিন, মেহেদি মিরাজ, নাইম শেখ সহ জাতীয় দলের কোচিং স্টাফরা। আগামী 24শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের, আর জাতীয় দল ঘোষণা করার কথা রয়েছে আগামীকাল শুক্রবার। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর দলের সমস্যা সমাধানে গতকালকে নিজ বাসভবনে সাবেক 5 অধিনায়ক এবং বর্তমান দলের 3 সিনিয়র ক্রিকেটারকে ডেকেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে আজ ক্রিকেটারদের করোনা টিকা দেওয়ার পর গণমাধ্যমে জাতীয় দলের চলমান বিরূপ পরিস্থিতি স্বাভাবিক করার আশা প্রকাশ করেন নাজমুল হাসান পাপন। ওদের সাথে বসার পিছনে কারণটা ছিল, আমি প্রত্যেকের কাছ থেকে শুনতে চাচ্ছি যে সমস্যাটা কোথায় বলে তারা মনে করে। এটা ডেফিনেটলি সমস্যা কোথায় এটা যে জানি না বা বুঝি না কেউ তা না। আজকে আরেকটা মেজর মিটিং আছে, সেটা হচ্ছে কোচিং স্টাফদের সাথে। এই সমস্যার সমাধান কঠিন কোনো ব্যাপার না, এটা সহজ, কিন্তু সবাই যাতে এই সমস্যাটার যাতে এগ্রি করে এবং একসাথে যদি এগ্রি করে, তাহলে তো এটা সমস্যার সমাধানের জন্য কাজ করতে হবে। জোর করে চাপিয়ে দেওয়া যায় না। ইটস এ ম্যাটার অফ টাইম, কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16র প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে 2-1 গোলে হেরে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউভেন্টাস। আগামী 9 মার্চ ঘরে মাঠে ফিরতি লেগে পোর্তোকে আতিথ্য দেবে ইউভেন্টাস। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16র আরেক ম্যাচে আজ রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তুরিনোর অ্যালিয়েন্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 11:55। একই সময় বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় উলফসবুর্গের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি এভারটনকে হারিয়ে ইপিএল এর প্রথম দল হিসেবে বছরের প্রথম 10 ম্যাচে 100% জয় নিয়ে মাঠ ছেড়েছে। এই ম্যাচে পেপ গার্দিওলার দলের জয় 3-1 গোলের। এবারে টেনিসের খবর। আবার অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে উঠেছেন নাওমি ওসাকা। সেমিফাইনালে তিনি 2-0 সেটে হারিয়েছেন 24 গ্র্যান্ড স্ল্যামের অপেক্ষায় থাকা সেরেনা উইলিয়ামসকে। অস্ট্রেলিয়ান ওপেনে এবারই প্রথম সেমিফাইনালে হেরে গেলেন সেরেনা উইলিয়ামস। অন্যদিকে ক্যারিয়ারের প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি। আগামী শনিবার শিরোপা লড়াইয়ে নামবেন যুক্তরাষ্ট্রের জেনিফার ও জাপানের নাওমি ওসাকা। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে উঠেছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ।
আসরের সেমিফাইনালে রাশিয়ান আসলান কারস্তাভকে 6-3, 6-4, 6-2 গেমে হারিয়েছেন 17 গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। এই ছিল খেলার খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো রীতিমতো প্রচারে নেমে পড়েছে, আর তার সঙ্গেই ওই রাজ্যে পাল্লা দিয়ে ঘটছে রাজনৈতিক সহিংসতা। গতরাতে মুর্শিদাবাদ জেলার একটি রেল স্টেশনে হামলার শিকার হয়েছেন জাকির হোসেন নামে রাজ্য সরকারের এক মন্ত্রী। তৃণমূল কংগ্রেস বলছে পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি আমদানি করছে বিজেপি। এই বিষয়ে শুনতে পাবেন আমাদের রাতের আয়োজন পরিক্রমায়। মিয়ানমারে ক্ষমতার পালাবদল হলেও সে দেশের রাখাইন প্রদেশের মধ্য দিয়ে ভারতের অর্থায়নে যে কালাদান মাল্টিমোডাল প্রকল্পের কাজ চলছে তা কোনোভাবেই ব্যাহত হবে না বলে জানিয়েছে দিল্লি সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ সপ্তাহে জানিয়েছেন কালাদানে এখন শেষ পর্যায়ে রয়েছে এই প্রকল্পের কাজ, এবং মিয়ানমারে যাই ঘটুক না কেন উন্নয়ন প্রকল্পগুলোতে তার কোনো প্রভাব পড়বে না। দিল্লিতে পর্যবেক্ষকরা বলছেন মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে ভারতের যে কোনো অস্বস্তি নেই, এটা তারই প্রমাণ। দিল্লি থেকে খবর দিচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। ভারতের কলকাতা থেকে প্রথমে সমুদ্রপথে মিয়ানমারের সিতওয়ে বন্দর, তারপর কালাদান নদীপথে পালেতোয়া, সেখান থেকে সড়কপথে ভারতের মিজোরাম। সংক্ষেপে এই হল কালাদান মাল্টিমোডাল প্রজেক্টের রুট। প্রায় 7 বছর আগে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তবে এখন সেখানে কাজ চলছে ঝড়ের গতিতে। আর দুদিন আগে আসাম সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন মিয়ানমারে ক্ষমতায় কারা, তাঁর সঙ্গে কালাদানের কোনো সম্পর্ক নেই। Kaladan was in a very, very difficult part of Myanmar. There were really a lot of logistics challenge, even getting to the place. তিনি বলেন কালাদান আসলে মিয়ানমারের খুব দুর্গম একটা এলাকায় অবস্থিত। তারপরও প্রজেক্টের অনেকটা অংশ, যেমন সিতওয়ে সমুদ্রবন্দর, পালেতোয়া নদীবন্দর চালু হয়ে গেছে। নদীর নাব্যতা নিয়ে সমস্যা হওয়ায় প্রজেক্টে আমাদের রাস্তার অংশটা বাড়াতে হয়েছে, আর দেরিটা হয়েছে সেখানেই। কিন্তু এখন আমরা খুবই আত্মবিশ্বাসী যে প্রকল্পের কাজ আমরা দ্রুতই শেষ করে ফেলব। মিয়ানমারে এ মাসের গোড়ায় সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত কিন্তু একবারের জন্য কু বা অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেনি। দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকার ডিপ্লোম্যাটিক এডিটর রেজাউল লস্কর বিবিসিকে বলছিলেন, সামরিক জান্টার আমলেও কালাদান প্রকল্পের কাজ যাতে ব্যাহত না হয়, ভারত আসলে সেটাই নিশ্চিত করতে চায়। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমাদের মায়ানমারে যে মিলিটারি আছে প্লাস সিভিলিয়ান যে গভর্নমেন্ট ছিল, দুটার সঙ্গেই মানে রিলেশনশিপ খুব ভালো ছিল। ওরা চাইছে যে যেটাই পাওয়ার সেন্টার হোক মায়ানমারে, যা কাজ চলছে সেটা ওরা কন্টিনিউ করবে। সেই জন্য মানে এই প্রজেক্ট নিয়ে ওরা কাজ করতে চাইছে। এন্ড যেটা প্ল্যান ছিল যে ফার্স্ট কোয়ার্টার অফ 2021 মানে এক পোর্শন এটার অপারেশনালাইজ করার, সেই প্ল্যানটা এখনো মানে ভ্যালিড। কালাদান প্রকল্প মিয়ানমারের যে দুটো প্রদেশের ভেতর দিয়ে গেছে, সেই চীন আর রাখাইনে বেইজিংয়ের প্রভাবের মোকাবিলা করাও ভারতের একটা প্রধান লক্ষ্য, মনে করছেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো জয়িতা ভট্টাচার্য। যে দুটো স্টেট আছে, চীন স্টেট এবং রাখাইন, এই দুটোতেই চায়নার একটা বেশ বড়ভাবে ইনভলভমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া তো পিছপা হলে চলবে না। এবং আমরা যেটা দেখে এসেছি যে হঠাৎ করে যে ইন্ডিয়া আর্মির সাথে সফট আছে এরকম নয়, কিন্তু আমাদের ট্রান্সফরমেশন অফ রিলেশনশিপ 1990 থেকে হয়েছে এবং ওটা আমাদেরকে প্রচুর ডিভিডেন্ড দিয়েছে। এবং বে অফ বেঙ্গলকেও আমরা ছাড়তে পারবো না, তো সেখানে তো আমাদের ইনভলভমেন্ট এঙ্গেজমেন্ট দরকার। সেই ক্ষেত্রে কালাদান একটা অল্টারনেটিভ হয়। এবং আমাদের এখন যেটা স্টেট পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি, যে হুএভার নেইবারহুডে whichever government will be in power, it will be the government to government relationship, not what kind of political dispensation is there. ফলে নেপিদোতে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় কিনা সেটা ভারতের কোনো মাথা ব্যথা নয়। রেজাউল লস্করের কথায় ভারতের বরং অগ্রাধিকার হল উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য চট্টগ্রাম মংলার পাশাপাশি অন্য একটি বিকল্প বন্দরেও অ্যাক্সেস। এই প্রজেক্ট যদি শুরু হয়ে যায় তাহলে ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন স্টেটস আছে ওদের আরেকটা অল্টারনেটিভ রুট বেরিয়ে যাবে টু দ্য সি, কারণ সিতওয়ে পোর্টে ওদের অ্যাক্সেস হয়ে যাবে। এখন পর্যন্ত নর্থ ইস্টার্ন স্টেটস যেগুলো আছে আর ওদের যে অ্যাক্সেস আছে সি পোর্টের জন্য, সেই অ্যাক্সেস গুলো সবই মানে বাংলার থ্রু। চিটাগং পোর্ট বলেন, আপনি মংলা পোর্ট বলেন, অবভিয়াসলি একটা থিঙ্কিং আছে যে আমাদের কানেক্টিভিটির যে অপশনস গুলো আছে ওইগুলো আরো ডাইভার্সিফাই করার। মায়ানমারের থ্রু যদি আপনি সিতওয়ে পোর্টটাকে যদি অপারেশনালাইজ করে দিন আর কালাদান প্রজেক্টটাকে কমপ্লিট করে নিন, তাহলে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্য সি বেরিয়ে আসে। তো এক ধরনের আপনি বলতে পারেন যে একটা মেসেজিং বাংলাদেশকে যে আমাদের আরো অপশনস আছে।
কালাদান প্রকল্প শেষ হলে তা রাখাইন প্রদেশে অর্থনৈতিক উন্নয়নের রাস্তা খুলে দেবে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথকে প্রশস্ত করবে। ভারতের পক্ষ থেকে এই যুক্তিও দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ যে চায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ভারত মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করুক, সেই প্রত্যাশা মেটার এখনও কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। শুভজ্যোতি ঘোষ। এবারে শুনুন সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মাসুদ। সোশ্যাল মিডিয়ায় যেসব বিষয়ে আলোচনায় আছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি ফয়সাল তিতুমির। নিউজিল্যান্ড সফরের আগে করোনা ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কজন খেলোয়াড়। এই খবরটি কিন্তু আজ বেশ ট্রেন্ডিং। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ পরাজয়ের পর থেকেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আলোচনায় আছেন, আজও তার ব্যতিক্রম নয়। যেরকম মেহেদী হাসান লিখেছেন, ভালো খেলার ভ্যাকসিন থাকলে ওদের 4 ডোজ করে মারো, মজা করেই লিখেছেন তিনি। আর হোসেন জামশেদের মন্তব্য, একটু বুঝে শুনে ধীরে ধীরে খেলার জন্য টিকা দেয়া জরুরি। ইশরাত জাহান দোলনের মন্তব্যটা কিছুটা ভিন্ন। তিনি লিখেছেন, উনারা টিকা নেবেন আর সাধারণ মানুষ টিকা দিতে পারবে না, কারণ টিকা নিবন্ধন ওয়েবসাইটে খেলোয়াড়, মুক্তিযোদ্ধা, সরকারি চাকুরিজীবীদের প্রাধান্য বেশি। আর আপনি যদি সাধারণ নাগরিক বয়স 40-এর উপরে হয়ে থাকে নিবন্ধনের চেষ্টা করেন, তাহলে মেসেজ আসবে আপনার এনআইডি তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, পুনরায় চেষ্টা করুন। এটা কোনো কথা হলো? অনেকেই কিন্তু নীলা এই বিষয়টা নিয়ে লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে সুরক্ষা অ্যাপ উদ্বোধনের খবরটিও আজ ট্রেন্ড করছে। বিশেষ করে অ্যাপটি উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যে বক্তব্যটি রেখেছেন, সকলে খুবই আনন্দের সাথে ফেস্টিভ মোডে টিকাগুলো নিচ্ছে। এই পর্যন্ত আমাদের কাছে একটি ব্যক্তিরও কোনো অঘটনের কথা আমরা শুনিনি। তার এই বক্তব্য কিন্তু বেশ শেয়ার হচ্ছে এবং অনেকেই নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেরকম শুভ্র আহমেদ লিখেছেন, মানে এই অ্যাপসটি বানাতে খরচ কত পড়লো জানতে মন চায়। মোহাম্মদ ইব্রাহিম লিখেছেন, কেউ অসুস্থ হয়নি মানে টিকা নেবার পর অনেকেই অসুস্থ। অন্যদিকে শ্রী সজল দাসের মন্তব্য, আমার অফিসের একজন টিকা নেওয়ার পর থেকেই তার পেট খারাপ হয়েছে। নাকিব খান লিখেছেন, যেদিন থেকে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেবে সেদিন থেকে টিকা নেওয়ার কথা চিন্তা ভাবনা করব। আর আলামিন বলছেন, আচ্ছা ধরুন কেউ করোনার ভ্যাকসিন নিল কিন্তু ছবি তুললো না বা পোস্ট করলো না, সেক্ষেত্রে ভ্যাকসিনে কি কাজ হবে? বরাবরের মতো এই টিকা নিয়েও কিন্তু অনেক ট্রল হচ্ছে। যেমন শেখ বোরহান লিখেছেন, টিকা নেয়ার দিন মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখখানা দেখার মতো ছিল। আসলে স্বাস্থ্যমন্ত্রী যেদিন টিকা নিয়েছিলেন সেদিন তার পাশে মানুষের ভিড় সহ তার ছবিটি কিন্তু বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। তিতুমির। ঠিক তাই নীলা। অন্যদিকে আজ পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য কিন্তু ভাইরাল হওয়ার পথে। সেটি হলো, তিনি বলেছেন, মূলত তিনি আজকে টিকা নিয়েছেন এবং এরপর সাংবাদিকদের কাছে বলেন যে বাংলাদেশ কোভিড টিকা কর্মসূচিতে অনেক এগিয়েছে, যেখানে অনেক উন্নত দেশও পিছিয়ে। আর তিনি ঠিক এভাবে বলেছেন, অর্থাৎ তার ভাষায়, আপনারা জেনে তাজ্জব হবেন, আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বললেন, আমেরিকায় কতদিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে তার ঠিক নেই, তাই এই সময় আমরা দেশে এলাম এবং ভ্যাকসিনও নিলাম, ঘুরেও গেলাম। নীলা, এই মন্তব্যটি নিয়ে আসলে অনেকেই বোধহয় অনেক কিছু লিখছেন। ঠিক তাই তিতুমির, অনেকে অনেক কিছু লিখছেন, অনেকে বেশ মজা করে এই মন্তব্য করছেন। কবির চৌধুরী যেমন লিখেছেন, তাহলে কি আমরাও চলে আসবো ভ্যাকসিন নেওয়ার জন্য? অন্যদিকে রামার রহমান লিখেছেন, আমাদের বাড়িতে তো বিদেশি মেহমানের জায়গা দিতে পারছি না, আপনাদের কাছে আমার বিশেষ আর্জি, দয়া করে অবিলম্বে বিদেশি মেহমানদের টিকা দেওয়ার ব্যবস্থা করে দিন, যাতে তারা টিকা নিয়ে বিদেশে ফেরত যেতে পারে। তা না হলে তো তাদের খাওয়াতে দাওয়াতে আমাদের পথে বসতে হবে। এদিকে আইপিএল নিলামের খবরটিও কিন্তু ফেসবুক ও টুইটারে বেশ ট্রেন্ডিং। বিশেষ করে আইপিএল নিলামে সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজকে কিনেছে রাজস্থান রয়্যালস। এই নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে ফেসবুকে। অনেকেই সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানাচ্ছেন। যেমন RK ফসল আহমেদ লিখেছেন, অভিনন্দন, বিশ্বসেরা অলরাউন্ডার, ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে দেখাবে, সেই শুভকামনা রইল। তবে অনেকেই সাকিবের অর্থ মূল্য নিয়ে ঠিক সন্তুষ্ট হতে পারেননি। যেরকম নাবিল পাটোয়ারি লিখেছেন, যেখানে মঈন আলী সোল্ড হয় 7 কোটিতে, সেখানে আপনার কমপক্ষে 5 কোটি প্লাস হওয়া উচিত ছিল। বাংলাদেশি বলেই হয়তো এই অবহেলা। মোহাম্মদ সাকিবুল হাসানের মন্তব্য, সাকিবকে দলে নেওয়া মানে 18 কোটি মানুষের সমর্থন নেওয়া। অন্যদিকে সুলতান মাহমুদ লিখেছেন, এত দাম দিয়ে কেন সাকিবকে কিনলো? এছাড়া বাংলাদেশ মালদ্বীপের মধ্যে সি ক্রুজ চলাচল হতে পারে, এই খবরটিও কিন্তু আছে আলোচনায়। এবং বিভিন্ন খবরে জানা যাচ্ছে যে দেশটির হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটি বলেছেন এবং সেটা নিয়ে নানান মন্তব্য করছেন অনেকে। যেরকম বাহার লিখেছেন, অপেক্ষায় রইলাম, দেখি কবে মালদ্বীপ যাওয়া যায়। সৌমিত্র দেবের মন্তব্য, প্রধানমন্ত্রীর চমৎকার একটা উদ্যোগ। আর শাকিল নামে একজন লিখেছেন, সে পথের প্রথম যাত্রী আমি হতে চাই। তো এইসবই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ইরানের সাথে পরমাণু চুক্তি প্রশ্নে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা আলোচনায় বসছেন। আল জাজিরায় প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে।
বিষয়টি নিয়ে তারা রাজনৈতিকভাবে লড়াই করবে বলে জানিয়েছে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশের সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেখানে থাকবে প্রীতিভাজন ইস্যু। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।